বসে যে একটু বিশ্রাম নেব উপায় নেই। বর্দার সব কাজে বাড়াবার বোনের বিয়েতে গান শুনতে খাওয়াতে হবে। এত কেন রে বাবু? অবস্থা বুঝে ব্যবস্থা করলে তো ভালো হতো। বোনের বিয়ে কি আর কেউ দেয় না? আর বৌদি আমার দাদার চেয়ে এক কাঠি বলে কিনা আমার একমাত্র ননদের বিয়ে, আজকের দিনে একটা ভিক্ষুক পর্যন্ত যেন বাদ না যায়। এত চেঁচাচ্ছিস কেন রে রাজু? চেঁচাবো না, আজকে আমার পিসিমণির বিয়ে। ঘরের কোণে মুখ বুজে বসে থাকবো না একটু করে? আরে না রে না, আজকে দিনে তোর তো বেশি আনন্দ হওয়ার কথা। তা হ্যাঁ রে, তোর হাতে ওটা কি রে? এটা একটা পদ্ম। আমি না পিসিমণির বিয়েতে একটা পদ্ম লিখেছিলাম। তাই নাকি? কই পড় তো শুনি। আজকে বড় মজার দিন, পিসিমণির বিয়ে। পিসে মশাই এসেছে আজ চোখর মাথায় দিয়ে। শাক বাজবে, উড়ু দেবে, বিয়ে বাড়ি ধুম। হুড়ো হুড়ি ছুটি ছুটি থাকবে না কারো ঘুম। বসবো গিয়ে পাতার কাছে, করবো যে হইচই। লুচির সঙ্গে সঙ্গে এসব পান্তুয়া আর দই। শেষের মশাই পিসে মশাই এই মিনতি করি, কষ্ট যদি দাও পিসিমাই তোমার সঙ্গে আড়ি। বাহ, তবে তার থেকে আরো বেশি ভালো লাগছে তোর এই হাসি ভরা মিষ্টি মুখ। দাঁড়াও বাবু, পদ্মটা কেমন হয়েছে আমি পিসিমণিকে শুনিয়ে আসি। যাক, এদিকের কাজ সব একে একে শেষে এলে। এখন চার হাত এক করে দিতে পারলেই তবেই শান্তি। লগ্নের সময় তো প্রায় হয়ে এলো, কিন্তু দাদা এখনো ফিরছে না কেন? বাড়ি বন্ধ রেখে ব্যাংক থেকে টাকা তুলে দেবো বলে চৌধুরীর সাথে সঙ্গে নিয়ে তোমার দাদা সেই সাত সকালে বেরিয়েছে। এত দেরি হওয়ার কোনো কথা নয়। কি জানি বাবা, আজকের এই শুভ দিনে কোনো অমঙ্গল না বৌদি না, আজকের এই শুভ দিনে বন্দনার অমঙ্গলকে ডেকে এলো না। তার চেয়ে ভগবানের কাছে প্রার্থনা করো এই শুভ লগ্নে বন্দনার দিয়ে দিয়ে ওকে তাকে যেন সুখী করতে পারি। না রে ছোট্টা না, আমাকে সুখী করতে আমি তোদের ঈশ্বরিত হতে দেব না। তুই কি বলছিস রে মুখশ্রী? আমি পাশের ঘর থেকে সব শুনেছি। তোদের শেষ সময় এই বাস্তব ভিডিওটুকু বন্ধ করে তোরা আমাকে এই বাড়ি থেকে বিদায় করে দিয়েছিস। আমি যদি তোদের এতই
প্রার্থনা করেছি, কত কেঁদেছি, সেই কান্না আজ সার্থক হয়েছে, সার্থক হয়েছে। তোমার তোমার দাদা এখনো পর্যন্ত ফেরেনি গাঙ্গুলি মশাই। আমি এখানে আসা পর্যন্ত সেই একই কথা শুনছি। বিয়ের লগে দাদার কথা নেই। আপনি বিয়েতে বসাতে প্রতিদিন গাঙ্গুলি মশাই। দাদা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আর ফোনে ছেলেকে আমি বলতে বসতে দেবো না। আর ছেলে আমার এখনই মুখের কথা বলছে, এলা করে কত মেয়ে পায়ের তলায় দিয়ে গাঙ্গুলি মশাই, চিন গায়ের আয়রা লাগছে পানির মধ্যে পানি। ওহি যে তোমাদের বোনকে পুত্রবধূ করে নিয়ে যেতে এটাই তোমাদের সৌভাগ্য। সেই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত আছি এবং আমার মহাহারা বন্ধু সেই জন্য তো দিতে পারি বন্ধুদের নিয়ে তোমার এত দেরি হলো কেন দাদা? সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। আমি দেখছি যদি কেউ বাকি থাকে বসে দিচ্ছি। আমি কিন্তু এখনো অর্পণের 50 টাকা হাতে পাইনি। ও হ্যাঁ এই তো টাকাটা এখনই দিচ্ছি। তাই তো গেল টাকাটা। ওগো কোথায় রেখেছো ভালো করে দেখো। আমি তো জামার পকেটেই রেখেছিলাম। এই কি পকেটটা জামার টাকা। বিষয়া বন্ধুরা টাকাটা আমার পকেট মারা হয়ে গেছে। তাই তো কোথায় টাকা পাবো। বাড়ির মেয়েকে আমি ভোগ করে এসেছি। আগে জানলে টাকা দিতে পারবে না। আপনি বিশ্বাস করুন সাংবাদিক কথায় চুপ করে ভাঙালে আগে জানলে এখানে আমি আপনার সঙ্গে প্রচারণা করতে চাইনি। বিয়েটা হয়ে যাও পরের কি করে বিশ্বাস করবো? এবারে মেয়েকে টাকা দিতে পারবে না, আমাকে সমস্ত বলতে পারতো। এতে এত একটু চিন্তা হিন্দু সমাজে মেয়েদের অনেক বাঁধন। এই বাঁধনের মধ্যে বিয়ে না হলে আমি যে বন্ধুরা বিয়ে দিতে পারবো না। লোকে বলবে বন্ধনের বদলগ্রস্তা। কে কি বলবে না বলবে আর যদি বন্ধন আমার বন্যা হয় আপনার মেয়ে হতো অনেক বিপদের সময় আমি কি করতে বিয়ে দিতে না পারলে আমার জীবন আপনার টাকা আমি শোধ করে দেবো। পৃথিবী অলম অলম মহিম গাঙ্গুলির কথা কোনো নড়চড় হবে না আর ভবিষ্যতেও হবে না। তোমরা সব বলো মানুষের কাছে অনুরোধ করবো চুপ কর তুই চুপ কর।
সে আসে তো ভগবান বাদশাহ এখন লাগবে না লাগবে প্রশ্ন হলে কলঙ্কের কালে শুধু শুধু লাগবে না আমাদের মধ্যে লাগবে আমাদের মতো গরিবের কারণে ওর কানে কানের পরিচয় না কোনোদিন পরিচয় না তুমি চুপ করো দাদা, চুপ করো। তোর জীবন জাগে নিজেকে মেরে সাগর করে দিলাম পারিস তো নিজ অপরাধ তোর দাদাকে অভিশাপ দেব
আত্মীয় স্বজন পরা প্রতিবেশী বন্দনার দিকে আঙুল রেখে বলবে ওই ওই সেই লগ্নগ্রস্তা। না না, আমি সে অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। দাদা আমাকে তুমি একটু বিষ এনে দাও দাদা, তোমার সব শক্তির অবসান হোক। চুপ কর। ওরে তুই চুপ কর। আমার এই মুখের দিকে তাকিয়ে দেখ, বেদনায় মুখ আমার পেটে চলচল হয়ে যাচ্ছে, কিন্তু অস্বল মরুভূমি হয়ে যাচ্ছে। মা গো, স্বর্গ থেকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে আমাকে কি বলছো না? মৃত্যুকালে তোমার ঈশ্বরের সাথে কথা বলেছিলাম, কিন্তু সে কথা আমি জানতে পারিনি। আমি সত্যি বলছি মা, আমি হেরে গেছি মা গো, আমি হেরে গেছি। না বর্দা, এই নিঃস্ব সমাজের কাছে আপনাকে আমি সহজেই হার মানতে দেব না। হ্যাঁ বর্দা, বাবার কথায় আমি সাইতে পারি, আমার বিবেক আমাকে এখানে টেনে গেছে। আপনার বোনকে বিয়ে করবো এই মুহূর্তে। তুমি কি বলছো তা বোঝাই, কিন্তু তোমার বাবা যদি বন্ধনাকে গ্রহণ না করে? বিয়ে করবো আমি, বাবা গ্রহণ করুন আর নাই করুন, তাতে আমার কিছু যায় আসে না। আর তাছাড়া আমার হাত দুটো যখন আছে, এই বিশাল পৃথিবীতে আমাদের দুজনের অন্য সংস্করণ নিশ্চয় করতে পারবে। দেখো দেখো বিজয়া, দেখো দেশটা এখনো আমার সঙ্গে অমানুষে প্রতিষ্ঠ হয়নি। তাপস ভাই কি করে যদি বিজয়াকে অভিনন্দন জানাবো সে বিষয় সে হচ্ছে না। তোমার মতো দেশের দেশে যুবক এমনি ভাবে নিয়ে আসতো, তার অচিন গজব সদস্যতা এই দেশ থেকে দেশটিত হয়ে যেত। আমি আমি এখানে যে কাজ করতে এসেছি সে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে তবেই যাবো বাবা। এখানে তোমার বিয়ে হবে না। কেন? বাবা, যাকে তুমি পুত্রবধূ বলবো নিয়ে যেতে এসেছো, যাকে তুমি ধান দুর্নীতি আশীর্বাদ করে গেছো, সামান্য বল করে টাকা না দিতে পারে, আমি এত বড় মিথ্যা দিতে পারলে বাবা? এই ছোট লোকের বাড়িতে আমি তোমাকে বিয়ে দেব না। চলো বাড়ি ফিরে চলো। বাবা, আমি বাজারের ভাষা যে ক্রেতা বেশি দাম দেবে উনি আমাকে সেখানে বিক্রি করবে। বিয়ে আমি এই মুহূর্তে এই বাড়িতে করব। একটা অসহায় মেয়েকে দুঃখের সাগরে ছেড়ে আমি চলে যেতে পারি না বাবা। বাবা, তোমার এই অসভ্য ভাষাগুলো অন্য জায়গায় প্রয়োগ করবে, ভদ্রলোকের বাড়িতে না। তুমি যা ভালো বোঝো তাই করো। তবে আমি একটা কথা বলে রাখছি, এ বিয়ের ফল কিন্তু খুব একটা ভালো হবে না। কথাটা মনে থাকে। বড়দা, বৌদি, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। দাও দাও বিজয়া, দাও দাও শাক বাজাও, মশাইকে ডাকো। সময় উত্তীর্ণ দেখে মশাই চলে গেছে। মানুষ, তুই আছিস আয় আয়। না নিয়ে চলে যেতে পারি দাদা। না বাবা, মশাইকে চলে যেতে দেখে আমি বরণডালা থেকে সিঁদুর নিয়ে এসেছি। এই সিঁদুর তুমি বৌদিকে পরিয়ে দাও, আর আমি সেই স্বর্গীয় দৃশ্যটা আমার ক্যামেরায় ধরে রাখি। কিন্তু না না না, কোনো কিন্তু নয়। লগ্ন মশাই দেখানো মনের মিলনিত সত্যিকারের বিবাহ। বেশ, তবে তাই হোক। সাক্ষী থাকে নীরব পৃথিবী, সাক্ষী থাক আকাশের তারা, সাক্ষী থাক পূজনীয় দাদা বৌদি, আর সাক্ষী থাক আমার নির্মল পবিত্র ভাই মানুষ। বন্দনা, আজ তোমার স্মৃতিতে আমি সিঁদুর পরিয়ে দিলাম। আজ থেকে তুমি আমার সহধর্মী। দেখি বৌদি, দাদার পাশে একটু দাঁড়াও তো।
তাই দাদা বলতে গেলে আমি এখনই নিয়ে যাবো। মায়ের গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি এসো দাদা। আমি আশীর্বাদ করি তোদের জীবন সুখের হোক। মা, মাগো, স্বর্গ থেকে তুমি দেখো তোমার মঙ্গল আমার শ্বশুর বাড়ি যাচ্ছে। হতভাগিনী তুমি আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। বড়দা, আমরা তাহলে আসি। বিয়েটার বিষয় দিতে পারলাম না, তবে ভগবানের কাছে দিনটা প্রার্থনা করবো তোমরা যেন সুখী হও, তোমরা যেন সুখী হও। দাদা, আমাকে তুমি ভুলে যাবে না দাদা। আরে না, তাই আমি তো পারি। তুই যে আমার মানা মানা একমাত্র বোন। কাঁদে না, কাঁদে না। কাঁদবো কেন রে? আজ আমার আনন্দের দিন। আজ আমার যে কাঁদা সাজে না। আজ আমি হারিয়ে ছোট থেকে মা ভাবতাম মা তুমি ওকে নিজের মতো করে করে নিও। আপনাদের ওসব নিয়ে ভাবতে হবে না বৌদি। চলো চলো। এসো ভাই, স্নান করে এসো। বেশ বেশ চলো। বেটা শয়তান, এই আমার যাওয়ার সময় হলে আমার পেছনে গুরগুর গুরগুর করবি, আর যাওয়া হলে অমনি কোথাও কেটে পড়বি। হারাম দাদা আজ ওর হার বাদ আমি আলাদা করব। ভূতি, ওরে ও ভূতি, দেখে আমাকে ডাকছো কর্তা? হ্যাঁ, তোমার এই বদনটা দেখিয়ে আমার ডাক্তার করছে। কি যে বলেন কর্তা? শোন ভূতি, এ বাড়ি থাকতে হলে সব সময় তোমার কাছে থাকতে হবে। বল পারবি? দেখে না কর্তা, আমি পারবো নি। কেন পারবি না রে হতভাগা? ওই ভূতি নামে ডাকলে আমি কোনো কাজই পারবো নি। আরে বেশ বাবা বেশ, এবার থেকে না ওই ওই পতি নামেই ডাকবো। আরে ভূতি নামে নয়, পতি নামে নয়, ওই কি নামে ডাকবো রে হতভাগা? আমার নাম ভূপতি, ওই ভূপতি নামেই ডাকবেন। ভূপতি? বাবা, এই এতখানি নাম কখনো মনে রাখা যায়? নামটা কেটে একটু ছোট করতে পারিস? আমার স্বর্গীয় বাবা মা নাম দিয়ে গেছে, কেটে ছোট করলে তাহলে তাদের ছোট করে হবে। তা বাবা ভূপতি, তোমার এই বাবার নাম কি ছিল? দেখে আমার বাবার নাম শ্রী ধুরি ধুরীশ্বর নিপতি শর্মা, আর তার বাবার নাম শ্রীযুক্ত না 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 ঈশ্বর শ্রীপতি শর্মা, আর তার বাবা থাক, খুব হয়েছে। তোমার ওই 14 পুরুষের নাম আর বলতে হবে না। বাবা ভূপতি, এদিকে যে আমার শর্ট শর্ট করছে। কোথায় কথা পায়ে? আরে না না, ওখানে নয়। তবে কি কোমরে? আরে হতভাগা, ওখানে নয়। তবে কি কথা বুকে? দাঁড়াও একটু হাত বুলিয়ে দি। ওরে হতচ্ছাড়া, ওখানে নয়। এই মাথায় চুলে। ও তাই বলো কথা, এই পাকা তুলে মাথা সরসর করছে। দাঁড়াও, এই তুই, এই তুই। লাগছে রে পাজে নচ্চা। ওরে তোমার কোনো চিন্তা নেই, এই দু চার দিন তারপর তারপর মেয়েরা আমাকে পছন্দ করবে তো? করবে না মানে?
মেয়েটা তোমার পিছনে সারাদিন শুধু ঘুরঘুর ঘুরঘুর করবে। ঘুরবি? তুই ঠিক বলছিস তো বাবা। হ্যাঁ গো কথা, হ্যাঁ। তুমি দেখে নিও, তা না হলে নাম পাল্টে দিও। তোর মুখে ফুল চন্দন করো বাবা। জানিস তোর তোর পিসিমা যখন আমাকে এই বাড়ি ছেড়ে চলে গেল, আহারে সে কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না রে। এদোরা করে আছে, এদোরা। তুমি কাঁদলে আমারও চোখে জল চলে আসবে। শেষে দুজনে মিলে খালি বন্যা বয়ে যাবে। কাঁদবো না, সে কালো হলেও সে যে সাক্ষাৎ সাক্ষাৎ প্রতিমার মতো ছিল। সকালে ঘুম থেকে উঠে আমাকে প্রণাম করতো, আমার এই ফাটা পা ধুয়ে জল খেত। আহারে অমর সুদী সাবিত্রীর মতো স্ত্রী এই তল্লাটে একটাও নেই। আরে দোস্ত তোর গিন্নিমার নয় রে, ওই কার্তিক বেটাই তো তোর গিন্নিমাকে ফুসলে নিয়ে চলে গেল। তোর গিন্নিমা যেদিন আমাকে ছেড়ে চলে গেছে, সেদিন থেকে আমার এই মাথার হেডটা ডিপেন্ড হয়ে যাচ্ছে। ডাক্তার দেখাও কথা, ভালো ডাক্তার, তাহলে তুমি শেষে পাগল হয়ে যাবে। সত্যি আমি পাগল হয়ে যাব। আমার চোখের সামনে দিয়ে রূপের জৌলস নিয়ে ঘুরে বেড়াবে, আর আমি না না, সে দৃশ্য আমি সহ্য করতে পারবো না। আগে তো কখনো দেখিনি। মহাশয়ের নিবাস কোথায়? অচিন গায়ে। অচিন গায়ে? হ্যাঁ, আমি অচিন গায়ের আয়রন স্টিল ফ্যাক্টরির ম্যানেজার অমিত ব্যানার্জি। ও আমার কি সৌভাগ্য, আপনার মতো মহাপুরুষের পদধূলি পড়েছে আমার বাড়িতে। পড়ে একটা চেয়ারে যাচ্ছি যাচ্ছি। আমি বসবো না। আরে সে বললে কি হয়, গরিবের বাড়িতে এসেছে একটু জলযোগ। আরে ওরে ও তুমি যা আমি যাচ্ছি কথা। হ্যাঁ, এই আপনার নাম কি নীলকড়ি চৌধুরী? আগে। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে আমার কিছু আলোচনা আছে। বলুন স্যার, কি আলোচনা করতে চান? কিন্তু স্যার আপনার কাছে আমার একটা আর্জি আছে। কিসের আর্জি? আমার ওই বাস্তব সমস্যাকে একটা চাকরি দিতে হবে। না স্যার, কর্তাবার মাত্র একটা গণমুক্ত, তার চেয়ে আমার পিস্ততা ভাই বিয়ে পাস, তার একটা চাকরি করে দিন না স্যার। বিয়ে পাস? আপনি ওই চিঠিতে নামটা কত সই করতে পারেন? ওরে ওরে ওর কথা শুনবেন না স্যার, ওই একদম মিথ্যে কথা। ঠিক আছে, আমি দুজনের জন্য চেষ্টা করব। আচ্ছা নীলকড়ি বাবু, বলুন স্যার। এই সন্দীপ চ্যাটার্জির বাড়ি আপনি বন্ধক রেখেছেন? আর বলবেন না স্যার, বোনের বিয়ে দিবে বলে বাড়িটা আমার কাছে বন্ধক রাখলো, অথচ টাকাটা পেতে দিতে হলো না। এ ভাঙার জন্য লোকটা দিয়ে টাকাটা আমি হস্তগত করেছি, কিন্তু তাতেও আমি সাকসেসফুল হতে পারিনি। ওই বাগান থেকে তুলে ফুলদানিতে রাখা ফুলটি আমার ছেড়েছে, ওকে আমি আমাকে কিছু বলবেন স্যার? ও হ্যাঁ, এই আমার জন্য আপনাকে একটু উপকার করতে হবে। বলুন কি করতে হবে? আগে বলুন, তার জন্য যে মিথ্যে কথা বলতে হয়, অসৎ পথ অবলম্বন করতে হয়, আপনি পারবেন? স্যার কথায় আছে, মরিজনের সংস্পর্শে থেকে কোনো পাপ কোনো মিথ্যে কথা বললে কোনো পাপই স্পর্শ করে না। এই আপনার মতো লোকই তো আমার আজ প্রয়োজন। বলুন স্যার, এখন আমাকে কি করতে হবে? কে যেন আসছে? এই এখন থাক, আমি দিল্লি থেকে ফিরে আপনাকে কোন পথে চলতে হবে সব প্ল্যান প্রোগ্রাম আমি বুঝিয়ে দেব। এখন আমি চলি। আমার কিন্তু এই গরিবের বাড়িতে পায়ের ধুলো দেবেন স্যার? হ্যাঁ নিশ্চয়ই। শিকারীকে শিকারায় টানতে হলে বুদ্ধির
যে রূপ যৌবন আমার শিহরণ জাগিয়েছে, যার জন্য আমি তৃষ্ণার্ত, সে আমার চোখের সামনে থাকবে। অথচ আমি তৃষ্ণাই ছটফট করব। নো নো নেভার। ইঞ্জিরিতে কি যেন ভুলে গেল কথা। আরে ওসব ওই বাবুদের কথা তুই ঘুরবি না। নিজেদের সিদ্ধিদার্থের জন্য বিবেক ধর্ম বিসর্জন ওই সব মানুষগুলোর সঙ্গে হাত মিলিয়ে দেশকে চোর গুন্ডারে পাগলে দেশটাকে রসা চলে গেল। আরে কি হলো, আসছিস কেন? এই তোমার আমার হাসি পাচ্ছে। তোমার মতো, হ্যাঁ তোমার মতো, তোমাদের মতো হিম শয়তান চোর গুন্ডা পাগলে ভরে গেছে। এটা পাগলামি করবার জায়গা নয়, যাই এখানে বেরিয়ে যা। আমি তোমার বাড়ি এলাম অতিথি হয়ে, আমাকে চেয়ার এনে বসতে দিলে না, আমার জন্য অনুরোধ করলে না, ভাই বিজয় করে দিচ্ছ। না 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 না, তোমরা মোটেই লোক ভালো নয়। দেখেন গো বাবুরা, দেখেন এরা আসল থেকে কেমন নকল নিয়ে মাঝে মাঝে করছে। আরে কে তুই? কি তোর পরিচয়? আমি কে? মনে করতে দাও। এই যা, সব ভুলে গেছি। এই আজব পৃথিবীর আজব কাণ্ড কারখানা দেখতে দেখতে সব আমি ভুলে গেছি। আরে কোথায় থাকিস তুই? গাছতলা। গাছতলায়? হ্যাঁ, মানুষ বড় বিশ্বাসঘাত, সুযোগ পেলে মুখে ছুরি বসিয়ে দেবে। তাই আমি মানুষের বাড়ি আশ্রয় নিই ওই গাছতলায়। ওরা আমাকে খুব ভালোবাসে। সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হই, যখন অবসন্নতে ওটাকে নিয়ে ওই গাছের তলায় গিয়ে বসি, তখন ওরা স্নেহ শীতল বাতাস দিয়ে আমার শরীরটাকে জুড়িয়ে দেয়। আবার ছত্রধরের মতো বৃষ্টি থেকে বাঁচাবার জন্য যথাসাধ্য চেষ্টা করে। ওরাই তো আমার সৌন্দর্যকে দেখবে। আমার ঝুলিতে কি আছে দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। না না না, দেখাবো না। তোমরা ভালো লোক নও। তোমরা এখনই আমার বাসন থেকে আমার কাছ থেকে কেড়ে নেবে। না না, আমি জানো কথা, আমার মনে হয় বেটা ভূত। শোন, এই টাকাগুলো পেচোবাগদের চোখে দিয়ে আয়। খবরদার বেশি দেরি করি না। আর জোর সেটা ভাটা পড়ে আমার আর হুকুম তামিল করায় আমার আসি। স্বদেশী বয়কট আন্দোলন গড়ে উঠেছিল। ও কি নিষ্ঠুর ওই লর্ড কার্জন ভেবেছিল বাংলা ব্যবচ্ছেদ করে বাঙালি জাতির ঐক্য চিরতরে বিনষ্ট করে দেবে। কিন্তু কার্জন এটা জানতো না
বাঙালি ভেবেছিল বাঙালি খুব শান্ত, কিন্তু কিন্তু কার্জন এটা জানতো না বাঙালি যদি একজোট হয়ে রুখে দাঁড়ায় তার মতো কয়েক শত কার্জনকে এই ভারতের বুকে চিরতরে ঘুম পাড়িয়ে দেবে। কেমন আছেন স্যার? ভালো। তুমি কেমন আছো বিনয়? আপনার আশীর্বাদে ভালোই আছি। এই কলকাতা থেকে কবে ফিরলে? কাল রাতে ফিরেছি। আবার আজ কলকাতা যাচ্ছ নাকি? না স্যার, পৃথিবী থেকে মানুষের সাধারণ সূত্রটি লোপ পেতে বলেছে, তাই আমি দেখে দিতে চাই পশু থেকে মানুষ কোথায় ভিন্ন। পশুত্ব আর মানবতার মাঝখানে যে সূক্ষ্ম ব্যবধানে লেখা আছে তাকে স্পষ্ট থেকে স্পষ্ট করাই হলো আমার কাজ। বাহ, চমৎকার কাজ তুমি বেছে নিয়েছো বিনয়। আজকের যুগে আজকের যুব সম্প্রদায়ে ডিগ্রি নিয়ে চাকরির পেছনে না ছুটে তুমি যে মহৎ কাজের ব্রত নিয়েছো তা তোমার নিশ্চয়ই সার্থক হবে বিনয়। আর আমি যথাসাধ্য তোমাকে সাহায্য করব। আমি প্রথমে আমার এই জন্মভূমি এই পলাশপুরে কাজ শুরু করব। এ তো খুব ভালো কথা, কিন্তু বিনয় আমাদের কাজের গোড়াপত্তনটি এমন ভাবে দৃঢ় করে তুলতে হবে যাতে কোনো কাজেই আমরা ব্যর্থ না হই। তাই আমি আর প্রদীপ ঠিক করি স্যার, প্রথমে একটা নৈশ বিদ্যালয় স্থাপন করব এবং সেখানে শিশু থেকে বয়স্কদের পর্যন্ত শিক্ষা দেওয়া হবে। তারপর ছোটখাটো কিছু কুটির শিল্প গড়ে তুলব। কিন্তু বিনয়, তার জন্য যে টাকার প্রয়োজন। টাকার জন্য আপনি চিন্তা করেন না স্যার, প্রথমত সরকার তো আমাদের সাহায্য করছে। তাছাড়া আমার বাবা আমার নামে ব্যাংকে 50 লক্ষ টাকা রেখেছে মানুষের কল্যাণে, সেটাকে আমি খরচ করব স্যার। কিন্তু বাবা, না স্যার, কোনো কিন্তু নয়। আমি শুনেছি বাবা এই গ্রামের অনেক গরিব মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছে, মিথ্যা হ্যান্ড লোড রেখে বহু টাকা সঞ্চয় করেছে। আমি তার ছেলে হয়ে বাবা সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই স্যার। বিনয়, লোকে যদি তোমার এই ব্রত তোমার এই কাজ মেনে না নেয় তাতে কোনো দুঃখ নেই স্যার, আমি প্রাণপণ চেষ্টা করব। কিন্তু বলুন স্যার, আপনি আমার পাশে থাকবেন, আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন? নিশ্চয়ই থাকবো বিনয়। আজ আমি রিটায়ার্ড প্রফেসর, বাড়িতে কিছুতেই সময় কাটতে চাই না, তবু তোমার সঙ্গে থেকে কিছু সময় তো কাটবে। আমি এখন তাহলে আসি স্যার। আবার কবে আসবে বিনয়? নৈশ বিদ্যালয় তৈরি হয়ে গেলে উদ্বোধন করার জন্য আমি আপনার নিতে আসবো স্যার। আপনি আমাকে আশীর্বাদ করুন স্যার। জীবনে যত ঝড় ঝঞ্ঝাট আসুক না কেন, আমি যেন মানুষের সেবা করতে বিচ্ছিন্ন না হয়ে যায়, যেন ভুলে না যায় সবার উপরে মানুষ সত্য, তার উপরে না। এই শহরে মানুষ হলেও আধুনিকতা বিনয়কে গ্রাস করতে পারেনি। শুধু তাই নয়, নিজেকে সর্বহারা করে বাবার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে চায়। আজকের দিনে এই দৃষ্টান্ত সমাজে বিরল। তোমার টেবিল মুছতে গিয়ে টেবিলের উপরে এই খামখানা পেলাম। ভাই, খামের মধ্যে একটা চিঠি আছে বাবা। কিসের চিঠি বাবা? এই দেখ মা, আমি তো একেবারে ভুলেই গেছি, এই চিঠিটা খুব জরুরি, এক্ষুনি পোস্ট করতে হবে। এই প্রদীপটাও 2-3 দিন আসেনি, শিবুটাও বাজারে গেছে। হ্যাঁ, তাই দে মা। এই নে বইটা রাখ, আমি এখন আসছি মা। আর হ্যাঁ, যদি বাইরের কেউ এসে আমার খোঁজ নাই তবে ওই বৈঠকখানায় অপেক্ষা করতে বলবি।
বলছি হয়েছিল আমার একদিন ধ্যান জ্ঞান সময় সারা রাত পড়েছি বলে বাবা কত বকেছে, কিন্তু আজ আজ আমার হাতে অসংখ্য বই, অফুরন্ত সময়, অথচ অথচ পড়তে পারছি না। দাদা, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। ওগো আমার জীবন দেবতা, তার থেকে তুমি আমাকে বিচ্ছিন্ন দিলে না কেন? চিরতরে অন্ধ হয়ে থাকার চেয়ে মৃত্যুই যে আমার ভালো ছিল। শিখা, কে? ও তুমি? অবাক হয়ে পড়লে কি? কি ব্যাপার? না মানে তবে তুমি এভাবে কথা বলছো কেন? তুমি আর এখানে এসো না তো গীতা। আমি চাই তুমি সুখী হও। আর তুমি? আমার জীবন তো দুঃখের অন্ধকারে ভরে গেছে। আমি আর নতুন করে সুখ পেতে চাই না। তোমাকে হারিয়ে আমি কোনদিন সুখী হতে পারবো না শিখা, কারণ তুমি আমার মনের বাগিচার গোলাপি মাখা, গোলাপি স্বপ্নে মাখা ফুটন্ত গোলাপ। ভুল করো না প্রদীপদা, তুমি ভুল করো না। ভুল আমি করিনি শিখা। প্রকৃতির অমুক বিধানে ফুল একবারে ফুটে ওঠে, রূপে গুণে মানুষকে আকৃষ্ট করে, তারপর সে ধীরে ধীরে ঝরে পড়ে। আমি চাই না যে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আমার জীবনটাও মরণ হয়ে যাক। তবে আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সবটা হলো মিথ্যে। কিন্তু আজ যে আমি অন্ধ, চোখে দেখতে পাই না। আমি তো সব জেনে শুনেই তোমাকে গ্রহণ করতে চাই শিখা। প্রদীপদা, শিখা, নদী সাগরের মাঝে এসে হাজার চেষ্টা করলেও তার গতি বদলাতে পারে না শিখা। ভেবে দেখো তো আমাদের অতীতের মিলে আসা দিনগুলোর কথা। কলেজের পাশে কৃষ্ণচূড়া গাছের তলায় আমরা ভবিষ্যতে বিমর হয়ে থাকতাম। আমার মুখে একদিন হাসি আসবে, তোমার চোখে নেমে আসতো জলের ধারা। চুপ করো প্রদীপদা, তুমি চুপ করো। অতীতের স্মৃতি আমার সঙ্গে জড়িয়ে ধরো না। অতীত হয়তো আমার কাছে চিরদিন অতীত হয়েই থাকবে। নিজেকে অত ছোট
বেটাদের আমি পথে বসাবো। প্রোডাকশন কম করে বলে কিনা বোনাস দিতে হবে। মুখের কথায় যদি কাজ না হয় তাহলে তাহলে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবে। বেটারা বেটারা ভেবেছে কি আমাকে আমাকে হুমকি দেয়, বোনাস দিতে হবে, আর তা না হলে স্ট্রাইক করবে। বেটারা বেটারা এত সাহস পেল কোথায়? ইউনিয়ন ওদের সাহস দেওয়াচ্ছে না, মা। ইউনিয়ন? যে শ্রমিকরা আমাদের মুখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পেত না, আজ সেই শ্রমিকরা করতে ছাড়ে না। ও বেটারা তাহলে অনেক দূর এগিয়েছে দেখছি। শ্রমিকদের মধ্যে একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্রোহের টানে ওদের রঙ্গে প্রবেশ করেছে। মামা, আপনি তাপসের গতিবিধির দিকে একটু নজর রাখুন। কেন তাপস আবার কি করেছে? শ্রমিকদের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। শুধু তাই নয়, শ্রমিক তাপস হচ্ছে শ্রমিক ইউনিয়নের লিডার। কি বললে? কি বললে তুমি? তাপস তাপস শ্রমিকদের ইউনিয়নের লিডার? হ্যাঁ মামা, তাপস শ্রমিকদের বস্তিতে গিয়ে ওই ছোট লোকগুলোর সঙ্গে অবাধে মেলামেশা করছে। শুধু তাই নয়, ওদের সঙ্গে একসাথে বসে খেতেও ঘৃণাবোধ করছে না। তাপস 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 এত নিচে নেমে গেছে। আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি আজ ধ্বংস হতে চলেছে। তাছাড়া তাপসের কোথায় শ্রমিকরা উঠে বসে, তাপসকে তারা দেবতার মতো শ্রদ্ধা করে। নিজের ছেলে সেও আমার সঙ্গে বেইমানি করতে চায়। এই, বলতে পারো অমিত, এখন আমি কি বলবো? তাপসকে আপনি আপনি বলে দিন মামা, ওখানে পড়াশোনা করো। এখানে থাকলে শ্রমিকদের মধ্যে যে বিদ্রোহের বানা বেঁধেছে তা অচিরে মাথা চাড়া দিয়ে উঠবে। হয়তো এমন একদিন আসবে যেদিন অচিন গায়ের আয়রন এন্ড স্টিল ফ্যাক্টরির কোনো অস্তিত্ব থাকবে না। যে আগুন জ্বলছে তা শুরুতেই নিভিয়ে না দিতে পারলে তার লেলিহান অগ্নিশিখা একদিন সর্বত্র প্রকাশ করবে। তখন হাজার চেষ্টা করলেও পথ খুঁজে পাবেন না মামা। তাই তো তাপস তাপস কি বলে গেল? তাপস তাপস দিন দিন আমার অপত্য হয়ে উঠেছে। ভেবেছে আমি দুর্বল, কিন্তু না, এই প্রয়োজনে আমি কঠিন ভয়ঙ্কর হতে পারি। এই এখন থেকে তাপসের অত্যন্ত প্রতিরোধ করতে না পারলে এই ভবিষ্যতে হয়তো আমাকে এই পথেই বসতে হবে। আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধটা খেয়ে নিন। তুমি কেন? নেপাল কোথায়? নেপালে বাজারে গেছে। এই তুমি কি ভেবেছো? এই এই তোমার হাতে আমি ওষুধ খাবো? না মানে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। ভবিষ্যতে আমার চোখের সামনে এসে দাঁড়াবে না। একটা জঞ্জর বংশের মেয়ের মুখে বাবা ডাক শুনতে আমি ঘৃণা বোধ করি। এই তুমি না করলে তোমার দাদা করেছে। সে আমাকে ঠকিয়েছে, আর সেই বংশের মেয়ে তুমি বাড়িতে আছো, দুবেলা খেতে করতে পারছো, এটাই তোমার পক্ষে যথেষ্ট। এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে প্রত্যাশা করবে না। আর একটা নিজ ঘরের মেয়েকে পুত্রবধূ বলে আমি কোনোদিন স্বীকার করব না। আমি নিজ ঘরের মেয়ে, আমার দাদা জঞ্জর। না না, তারপরে অপমান আমি সহ্য করতে পারছি না। মেয়েদের
আমি কাছে গিয়ে মাকে কত ডাকলাম, বুকের ওপর পড়ে বললাম, মা আমার খিদে পেয়েছে, খেতে দেবে চলো। কিন্তু না, মার আমার ডাকে সাড়া দিল না বৌদি। তুমি চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। ফুলের মালা দিয়ে সাজিয়ে নতুন লাল পেরে শাড়ি পরিয়ে প্রতিবেশীরা মাকে নিয়ে শ্মশানে গেল। আমিও দাদার পেছন পেছন শ্মশানে গেলাম। চিতার উপর কাঠ সাজিয়ে মাকে শোয়ানো হলো। দাদা মায়ের হাসি ভরা মুখখানিতে আগুন দিতেই চিতা দাও দাও করে জ্বলে উঠলো। আমি মা মা বলে চিৎকার করে উঠতেই প্রতিবেশীরা আমার হাত ধরে মারে। তারপর তারপর আমি কত কেঁদেছি বৌদি। স্কুল থেকে ফেরার সময় শ্মশানে গিয়ে মা মা বলে কত ডেকেছি। দাদাকে বারবার দাদা মা কবে আসবে। দাদাও স্বপ্নে আমার চোখের জল মুছিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে নিজেও নীরবে নীরবেতে অশ্রু ফেলেছে। দুঃখ করো না ভাই, মা তো আর সবার চিরদিন থাকে না। জ্ঞানবতী আমি তাই বুঝেছি বৌদি। আর তার সঙ্গে এটাও জেনেছি যে যার মা নেই তার কথা হতভাগা মতো এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি বাড়িতে আসার পর আমার মায়ের স্থল অনেকটাই পূর্ণ হয়েছে। তোমার মধ্যে আমি আমার হারানো মাকে ফিরে পেয়েছি। তোমার ওই স্নেহ ভালোবাসা থেকে এই অধমকে যেন কোনোদিনও বঞ্চিত করো না বৌদি। বঞ্চিত না। না ঠাকুরপো, তবু তবু তোমরা আছো বলে আমি এখনো বেঁচে আছি। বাঁচতে তোমাকে হবেই বৌদি, শুধু বাঁচার নয় এই সংসারের হাল তোমাকে শক্ত করে ধরতে হবে। আর আমি তোমার তুমি আমাকে আশীর্বাদ করো বৌদি, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার সেই আশীর্বাদই হবে আমার জীবনের চলার পথ। জীবনে চলার পথে যদি কোনো ভুল করে থাকি সেই ভুল ভাঙিয়ে মাতৃস্নেহে আদর করে বুকে টেনে নিও। বুকে টেনে নিও। ঠাকুরপো, ছোট থেকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত, তাই আজ স্নেহের পাগল। আমি যত সাধ্য চেষ্টা করছি মাতৃহারার ক্ষতস্থান পুরো করে আমি ওর ব্যথাতুর জীবনকে সুন্দর করে গড়ে তুলতে। দাদা, তুমি এসেছো? এতদিন পরে বুঝি মনকে মনে পড়লো? আরে না এসে কি থাকতে পারি? উনি বাইরে গেছে, আর বাবা বাড়িতেই আছে। দাদা, বৌদি, ছোটদা, রাজা, ওরা সবাই কেমন আছে? সবাই ভালো আছে। জানেই বলতো না, এই আমাদের খোঁজবাবুর ছেলে বিনয় দেশে ফিরে সে ছোটটাকে সঙ্গে করে বারণে করে খুব চাঞ্চল্য করছে। আর পুজোর প্রতি তোকে ওখানে থাকার জন্য তোর বৌদি আমাকে নিতে পাঠিয়েছে। এই রে, এই নিজের কথা দিয়ে মাত্র এই রে কিছুই তো দিতে পারিনি, তাই পুজোয় তোরা তাপসের জন্য দুখানা কাপড় এনেছি। দেখ দেখিনি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে। কিন্তু তুমি আমার এসব কেন আনতে গেলে? রে, পাড়ার পাঁচটা ভাইয়ের মতো আমার তো এখন একটা মনকে কিছু দিতে ইচ্ছে যায়, কিন্তু আমি এমনই তোর অপরাধ দাদা, তোকে কিছুই দিতে পারিনি। না দাদা, ও কথা বলো না। তোমাদের স্নেহ ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান। হ্যাঁ, তাই রে বোন, তাই। হাতে তুলে নিয়েছো। গাঙ্গুলি মশাই, আমি অপরাধী। আপনি আমাকে যা খুশি তাই শাস্তি দিন। আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু অনেক কষ্ট করে বড় আসামি বোন ভগ্নী মতো জন্য সামান্য জিনিস এনেছি। Get out! Get out! এই মুহূর্তে এই বাড়ি
বাড়িতে আসতে তোমার এতটুকু লজ্জাবোধ হলো না? ভেবেছ 50,000 টাকা কথা আমি ভুলে গেছি? নো নেভার, আমি তা কোনোদিন ভুলবো না। ফিরিয়ে দাও বলছি। কি দেবে না? এই নিয়ে যাও, এই নিয়ে যাও তোমার। অফিসে বড় আশা করছি এগুলো এনেছিলাম, দয়া করে ফিরিয়ে দিন না। বেরিয়ে যান এই মুহূর্তে, এখান থেকে বেরিয়ে যান। একটা সৎ প্রবঞ্চক জালিয়াতির সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। বেশ, আমি আমি চলেই যাচ্ছি। বড়জোর একটা বিদেশি করছি, পুজোর পর মনোরমা আমার সঙ্গে যাওয়ার অনুমতি দিন। ওর বৌদির যে বড় ইচ্ছে পুজোর পর ওখানে ঘুরে আসবে। বরপণের 50,000 টাকা না দেওয়া পর্যন্ত তোমার বোন এ বাড়ি থেকে এক পাও যাবে না। আর কোনদিন যেন তোমাকে এ বাড়ির সীমানায় দেখতে না পায়। আর যদি দেখি সেদিন কিন্তু দারোয়ান থেকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হবে। আশা করি কথাটা মনে রাখবে। আমি সব, আমি প্রবঞ্চক, আমি জালিয়াত, আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নেই। হ্যাঁ, ঠিকই বলেছে। ওরে ওরে বন্ধুরা, আস্তে অবস্থার জন্য আমি দায়ী। আমি তোকে নিজের হাতে খুন করেছি, আমাকে তুই শাস্তি দেব। আমার কোনো দোষ নেই দাদা, সবই আমার অদৃষ্ট। ওরে হতভাগী, অদৃষ্টের দোহাই দিয়ে বুকে হাসি সাজিয়ে আর কত ব্যথা বুকের মধ্যে জমা করে রাখবি। পারিস না ব্যথা লাঘব করতে, দীর্ঘশ্বাস ফেলে তোর এই অকর্মণ্য অপদার্থ দাদাকে অভিশাপ দেব, অভিশাপ দেব। দাদা ওরে বোন আমার, বড় হয়ে আমি দাদার জন্য কষ্টটুকু করতে পারলাম না। পারিস তো আমাকে মার্জনা করে দেব। যদি কোনোদিন 50,000 টাকা জোগাড় করতে পারি, তবেই তোর সঙ্গে আমার দেখা হবে। দাদা শোনো, আমি আর দাঁড়াবো না। তোর সঙ্গে বেশি কথা বললে তোকে হয়তো অনেক কথা শুনতে হবে। তোর দুঃখের ভার যখন আমি নিতে পারিনি, তখন নতুন করে তোকে দুঃখের মাঝে
আজ কদিন থেকে ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি কথা? তুমি দিন দিন কেমন যেন বদলে যাচ্ছ। তুমি কি আমাকে বিয়ে করে তুমি সুখী হতে পারোনি বন্দনা? না, আজ তুমি এ কথা কেন বলছো? বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি তোমার মুখে সেই আগের মতো হাসি নেই। সবসময় কেমন যেন উদাসীন হয়ে থাকে। গভীর ভাবে কি চিন্তা করো, আমি প্রশ্ন করলে তুমি এড়িয়ে যাও। তোমার কি হয়েছে বলো? তুমি বিশ্বাস করো, আমার কিছু হয়নি। তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের কথা। তো তুমি যতই গোপন করো বন্দনা, দুঃখকে বেশি দিন বুকের মধ্যে চেপে রাখা যায় না। সে কোনোদিন না কোনোদিন প্রকাশ পাবে। না গো না, আমার কোনো দুঃখ নেই। তুমি আমাকে খুব ভালোবাসো না, তাই সবসময় আমার জীবনে এত অস্থির হয়ে থাকে। সত্যি সত্যি তোমাকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি। ইতিহাসে শাহজাহান তার প্রিয়তমা পুত্র মমতাজকে এত ভালোবেসেছিলেন আমি জানি না। যখন যেখানেই থাকি তোমার মুখটা আমার চোখের সামনে জ্বলজ্বল করে। বন্দনা, হ্যাঁ চলো, আমার খিদে পেয়েছে, খেতে দেবে। মানুষ করেছি, সারাদিন ছায়ার মতো আমার পেছনে লেগে থাকতো। আজ তার না থাকার বেদনা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। জানি না শ্বশুর বাড়িতে সে কেমন আছে। পুজোয় যদি দুজন এখানে আসে, ওর চোখের দেখা দেখতে পাবো। ওর দাদা যখন গেছে নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসবে। সঙ্গে করে তো আনতাম বিজয়া, কিন্তু সেই আর সন্দীপ চ্যাটার্জির চোখেরই বোন নয়। এখন সে অচিন গায়ে ধনী পরিবারের বউ। হতভাগী কেমন আছে? সবার সঙ্গে মিলিয়ে চলতে পারছে তো? সে আর তোমাকে বলতে হবে না। তোমার শিক্ষায় বাড়ির সকলকে সে কত আপন করে নিয়েছে। আর মঙ্গল আছে, কাছে সুখী হয়েছে। তার নিজের চোখে না দেখলে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। কি হলো? আমার চোখে জল, তুমি কাঁদছো কেন? ও তো কই, না না কিছু নয়। হতভাগীর জীবনটাতে খুব দুঃখে কেটেছে। আমি বড় দাদা হয়ে ওর মুখে হাসি ফুটাতে পারি। তাই আজ আমি সুখী দেখে আমার খুব আনন্দ হচ্ছে বিজয়া। আর সেই আনন্দের মাঝে কখন যে চোখে জল এসে গেছে। তুমি যে বললে বোনের বাড়িতে দুদিন দিন থেকে আসবে, তা তো তাড়াতাড়ি চলে এলে কেন? আরে সেই ইচ্ছে তো ছিল। বন্দনা শ্বশুর বন্দনাকে গাড়ি করে বেড়াতে বেরোলো। অবশ্য আমাকেও যেতে বলেছিল, কিন্তু এই পোশাকে ওদের পাশে খুব যাবে না। তাই কাজের ওষুধ থেকে বাড়ি চলে এলাম। বন্দনাকে তাহলে ওর শ্বশুর খুব ভালোবাসে, তাই না? বলো। ভালোবাসে মানে আজকের দিনের উপর মহৎ মানুষ দেখা যায় না। আমার সঙ্গে কত গল্প করলো, টেবিলে বসে বসে মিষ্টি খাইয়েছে। আর তার নাম আমি মুখে বলতে পারবো না। সেসব মিষ্টি বলে চোখেও চুকি। এই দেখছো না, এখনো পর্যন্ত আমার পেটটা কেমন ভরে আছে। যাই হোক, হতভাগী খুব সুখী হয়েছে, তাই না? বলো। ওর সুখের জন্য আমি ঠাকুরকে কতবার ডেকেছি জানো। বন্দনাকে দেখার জন্য মনটা আমার বড় ছটফট করছে গো। আর তো পুজোর মাত্র দুদিন বাকি। পুজোর পরে আমি বন্দনাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। এবার কিন্তু আমাকে পিসিমণির বাড়িতে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, তোমাকে আমি নিয়ে যাবো। তুমি পিসিমণিকে নিয়ে এলে না কেন বাপি? তোমার পিসিমণি পুজোতে কলকাতা বেড়াতে যাবে। পুজোর পর এখানে আসবে। হ্যাঁ বাপি, আমিও কলকাতা যাবো। ঠিক আছে, তোমার পিসিমণি সেখানে আসবে। তার পিসিমণির বাড়ি দিয়ে কলকাতা বেড়াতে যাবে। ঠিক আছে? বাবা, খুব মজা হবে। পিসিমণি আমাকে অনেক অনেক খেলনা কিনে দেবে। বাপি, তুমি আমার পুজোর জামা আনবে না? আমার জামা এনে দেবো।
সান্ত্বনা দেবো বিজয়া? না 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 না, আমি আর কিছু ভেবে পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, ওর যে পুরানো খবরগুলো আছে সেগুলো আমি কেটে পরিষ্কার করে রাখবো। এমনকি আমাদের দেওয়া কাপড় পরে ঠাকুর রাখতে যাবে বলেছে। আর আমাদের রাজীব ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াবে, তাই না দাদা? পতির জন্য কাপড় নিয়ে যেতে পারলে, অথচ ছেলেটার জন্য সামান্য একটা জামা কিনতে পারলে না দাদা। তুই তো আর্থিক অবস্থা সবই বুঝিস ভাই। পারবে? হ্যাঁ, পারবে? তুমি ওই ধনীর সঙ্গে আত্মীয়তা করতে পারবে না দাদা, কোনোদিনই পারবে না। পদে পদে তোমাকে অপমানিত হতে হবে। কোলে কাঁসা নিয়ে যে কাপড় মিষ্টি তুমি নিয়ে গিয়েছিলে, তাও শুধু অপমান করে ফিরে দিয়েছে। এরপর হয়তো কোনোদিন তোমাকে জল অপমান দিয়ে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে না। তোমার স্নেহ ভালোবাসার মূল্য যেখানে নেই, মিছে মিছে সেখানে অপমান করাতে যেও না দাদা। না না, এসব কথা তোকে কে বলেছে? কেউ বলেনি, আর তুমিও নিজে মুখে প্রকাশ করবে না, তাই ভালো মতোই জানি। কিন্তু দাদা, ঘরের কোণে সযত্নে লুকিয়ে রাখা কাপড় মিষ্টি আমার চোখকে ফাঁকি দিতে পারিনি দাদা, ফাঁকি দিতে পারিনি। তা হ্যাঁ গো, তুমি যে আমাকে যেসব কথা বললে সেসব সবই মিথ্যে। চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ বিজয়া, তোমাকে আমি এতক্ষণ মিথ্যে কথা বলেছি। তোমার শরীরে আমি অভিনয় করেছি। বাইরে অভিনয় করতে গিয়ে আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম দাদা, আমাকে তুই দাদা বলে ডাকিস নি। দাদা, আমি মিথ্যেবাদী, আমি জালিয়া। এই মিথ্যেবাদীর গালে দুটো চড় মারতে পারি। কি হলো, পারবি না? দাদা বলে ক্ষমা করছি, ওরে ক্ষমা করিস না। ওরে প্রদীপ, দাদা তুমি শান্ত হও। অনর্থ হয়ে জীবনটাকে শেষ হতে দিও না দাদা। ওরে প্রদীপ, যার বুকের হাতে আমি কোনোদিন পাবো সেই বন্ধনায় এত ব্যথা বেদনা বুকে চেপে ধীরে 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 সে যাবে। আমি কিছুতেই কিছুতেই সে পারবো না। বন্দনা কি তাহলে সুখে হতে পারেনি ঠাকুর? ওসব কোনো ভাব না। না না, তোমরা কেউ আমার কাছে গোপন করতে পারো না। বন্দনাকে যে আমি মাতৃদেশ দিয়ে মানুষ করেছি, তাই সন্তানের ব্যথা বুঝতে মায়ের বেশি সময় লাগে না। মায়ের বেশি সেদিকে সংসারের অভাব দিন দিন বেড়েই চলেছে। আর আমি সুন্দর আর চাকরির আশা করে কিছু একটা করতে হবে। কিন্তু কি করব? শিক্ষিত বেকারের জীবন, এই অন্ধকারময় পৃথিবীতে শুধু একটু ভালোর জন্য আমি দিশেহারা পরিবের মতো পথ খুঁজে বেড়াচ্ছি। কিন্তু সামনে কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমিও তোকে সারাদিন খুঁজে
মিস্ত্রিরা ঠাকুর রং করতে এসেছে, অথচ তোর দেখা নেই। কি ব্যাপার বলতো? না মানে সে কি এই পুজোর সময় তুই অসুখে পড়লে আমি যে ভীষণ অসুবিধায় পড়বো, তবু তুই আছিস, অনেক পরিত্রাণ। না এ ভালো কথা নয়, তুই তাড়াতাড়ি ডাক্তার হয়ে যা। না রে না, তেমন কিছু হয়নি, সেরে যাবে। জানিস প্রদীপ, এই পলাশপুর গ্রামের মানুষের হাসি আমি চিরদিন দেখে যেতে চাই। শয়নের স্বপ্ন, নিদ্রায়ণ জাগরণে এই আমার স্বপ্ন। জানি না এই স্বপ্ন আমার কোনোদিন বাস্তবে পরিণত হবে কিনা। নিশ্চয় হবে, নিশ্চয় হবে। স্পষ্ট দেখতে পাচ্ছি পূব আকাশে উদিত হয়েছে আর সেই সূর্যের আলো গ্রামের মানুষের হাসি ধরতে আর বেশি দেরি নেই। ওরে সেই মহৎ দিন আমি পলাশপুরের সকলে হাত ধরে পারস্পর নমস্কার করে বলবো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে মানুষে হিংসা হিংসা থাকবে না, থাকবে না কোনো উঁচু নিচু ভেদাভেদ, থাকবে শুধু প্রেম প্রীতি আর বুক ভরা ভালোবাসা। ওরে বিদায়, আমি তোর মতো কবির কথায় শুনতে চাই। ওরে যদি উড়িয়ে আবার নিশার ভাবে জীবনটাকে রাঙিয়ে বসন্ত আসবে আবার, হাসবে জগৎ